আমার ছেলের বিয়ের ভোজে সব অতিথি বসেছিলেন। যখন সে আমার কানে কানে বলল, এই ভোজ খুব দামি, আপনি যেতে পারেন, আমি চুপচাপ উঠলাম এবং বাইরে চলে গেলাম। কেউ দেখেনি যে বিল কোন কার্ড থেকে মেটানো হয়েছিল। যখন পেমেন্ট রিজেক্ট হল, তখন যে তামাশা হয়েছিল তা সেই রাতের সব জ্বাল্লা সারা জীবনের জন্য নিভিয়ে দিল। কিন্তু সেই মুহূর্তে যখন আমার নিজের রক্ত, আমার নিজের ছেলে আমাকে সেই ভরা আসর থেকে বাইরে বের করে দিল, তখন আমার রক্ত জমাট বেঁধে গিয়েছিল। আমি কাঁদিনি। আমার মুখে কোনো ভাঁজ ছিল না, কোনো চিৎকার চেঁচামেচি হয়নি। যখন মানুষের মন পুরোপুরি ভেঙে যায়, তখন আর আওয়াজ বের হয় না, শুধু এক ভয়ানক নিস্তব্ধতা ছেয়ে যায়। আমি আমার পুরনো সিল্কের শাড়ির আঁচল ঠিক করলাম, নিজের নজর নিচু করলাম এবং কোনো ঝামেলা না করেই সেই পাঁচতারা হোটেলের ঝলমলে ব্যাঙ্কোয়েট হল থেকে বাইরের দিকে হাঁটতে শুরু করলাম। আমার পেছনে হাসাহাসির শব্দ আসছিল, দামি সঙ্গীতের সুর বাজছিল, কিন্তু আমার কানে শুধু আমার ছেলের সেই শব্দগুলো হাতুড়ির মতো বাজছিল। এই ভোজ খুব দামি। একজন মা যে নিজের সারা জীবন সেই ছেলের জন্য সস্তা করে দিয়েছিল, আজ সেই ছেলের চোখে সে এতটাই সস্তা হয়ে গিয়েছিল যে সে তার বিয়ের দামি খাবারের যোগ্যও রইল না। আমার নাম কল্যাণী। আমার বয়স ৬৮ বছর। আমি দিল্লির দ্বারকা এলাকার একটি খুব সাধারণ ফ্ল্যাটে থাকি। আমার জীবন কখনো খুব সহজ ছিল না। আমার স্বামী একটি সরকারি স্কুলে ক্লার্ক ছিলেন এবং যখন দেবাংশু মাত্র ১০ বছরের ছিল, তখন এক ভয়ানক অসুখ আমার স্বামীকে আমার কাছ থেকে ছিনিয়ে নিল। সেই দিনের পর থেকে আমি আমার সারা জীবন শুধু আমার ছেলে দেবাংশুর জন্য বাঁচলাম। আমি অন্যের জামা কাপড় সেলাই করলাম, টিফিন সার্ভিস চালালাম এবং না জানি কত ছোটখাটো কাজ করলাম, যাতে আমার ছেলের কখনো এটা মনে না হয় যে তার মাথার ওপর বাবার ছায়া নেই। আমি আমার সব ইচ্ছেকে মেরে ফেলেছিলাম। বছরের পর বছর আমি কোনো নতুন শাড়ি কিনিনি, কখনো নিজের জন্য ভালো কিছু খাইনি, শুধুমাত্র এই কারণে যে দেবাংশু যেন এক ভালো স্কুলে পড়তে পারে, একজন বড় ইঞ্জিনিয়ার হতে পারে। আশেপাশের লোক, আমাদের সোসাইটির গার্ড এবং বাজারের দোকানদাররা সবাই আমাকে সম্মান করত। সবাই বলতো যে কল্যাণীজি তার ছেলেকে খুব ভালো সংস্কার দিয়েছেন। আর সত্যি বলতে আমারও তাই মনে হতো। দেবাংশু খুব সোজা, বাধ্য এবং আমাকে অঢেল ভালোবাসা দেওয়া ছেলে ছিল। সে আমার প্রতিটা ছোট বড় প্রয়োজনের খেয়াল রাখত। যখন সে তার প্রথম চাকরি পেল, তখন সে তার প্রথম বেতন থেকে আমার জন্য একটি শাল নিয়ে এসেছিল এবং আমার পা ছুঁয়ে কেঁদেছিল। আমার মনে হয়েছিল যে আমার বছরের পর বছরের তপস্যা সফল হয়েছে। কিন্তু আমি এটা জানতাম না যে সময়, পয়সা এবং কিছু নতুন সম্পর্ক মানুষের স্বভাবকে কত তাড়াতাড়ি বদলে দিতে পারে। জিনিসগুলো তখন বদলাতে শুরু করল যখন দেবাংশুর জীবনে নিহারিকা এলো। নিহারিকা একজন খুব সুন্দর, আধুনিক এবং উঁচু দরের শখ রাখা মেয়ে। আমার আনন্দ হয়েছিল যে আমার ছেলে তার পছন্দের জীবনসঙ্গী পাচ্ছে। কিন্তু ধীরে ধীরে আমি অনুভব করলাম যে আমার আর আমার ছেলের মাঝে এক অদৃশ্য দেওয়াল খাড়া হচ্ছে। নিহারিকা সরাসরি কখনো আমার সাথে ঝগড়া করত না, কিন্তু তার কথাগুলো মিষ্টি বিষের মতো হতো। সে দেবাংশুর মাথায় এই কথা ঢোকাতে শুরু করল যে আমি এখন খুব বুড়ি হয়ে গেছি, আমার চিন্তাভাবনা খুব পুরনো এবং আমি আধুনিক সমাজের রীতিনীতি জানি না। যদি আমি ঘরে কোনো পরামর্শ দিতাম, তবে নিহারিকা হেসে বলতো, আরে মাজি, এখন জামানা বদলে গেছে, আপনি এসব বুঝবেন না। আর দেবাংশু আগে আমার প্রতিটা কথা ধ্রুব সত্য বলে মানত, সে এখন নিহারিকার হ্যাঁতে হ্যাঁ মেলাতে শুরু করেছিল। আমার নিজেরই ঘরে আমার মর্যাদা এক কোণে পড়ে থাকা পুরনো আসবাবপত্রের মতো হতে শুরু করেছিল। ওরা দুজনে উইকেন্ডে বাইরে যেত, দামি রেস্টুরেন্টে খাবার খেত, আর আমাকে এই বলে ঘরে ফেলে রেখে যেত যে মা, আপনার ওখানকার খাবার সহ্য হবে না, আপনার জন্য আমি খিচুড়ি বানিয়ে দিয়েছি। এটা সেই ভয়ানক অপমানের শুধু শুরু ছিল, যা এখনও আমার কপালে লেখা ছিল। আমার স্মৃতিশক্তি একদম ঠিক ছিল, কিন্তু নিহারিকা দেবাংশুকে এটা বিশ্বাস করাতে শুরু করেছিল যে আমি জিনিসপত্র ভুলতে শুরু করেছি। আমি ঘোরের মধ্যে বাঁচছি। আর তারপর সেই রাত এলো। গুরুগ্রামের এক অত্যন্ত আলিশান এবং দামি রিসর্টে দেবাংশু আর নিহারিকার বিয়ের রিসেপশন পার্টি চলছিল। পুরো রিসর্ট বিদেশি ফুলে সাজানো ছিল, দামি মদ জলের মতো বইছিল, আর বড় বড় বিজনেসম্যান, নিহারিকার আত্মীয়স্বজন এবং দেবাংশুর নতুন ধনী বন্ধুরা সেখানে উপস্থিত ছিল। আমি এক কোণে দাঁড়িয়েছিলাম, আমার সেই পুরনো সিল্কের শাড়িটা পরে, যা আমি বছরের পর বছর কোনো বিশেষ অনুষ্ঠানের জন্য আগলে রেখেছিলাম। আমার হঠাৎ খুব একা অনুভব হচ্ছিল। তখনই নিহারিকা আমার কাছে এলো। তার মুখে এক কৃত্রিম হাসি ছিল, কিন্তু তার চোখে এক অদ্ভুত শীতলতা ছিল। তার হাতে একটি স্টিলের পুরনো টিফিন বক্স ছিল।
সে সেই টিফিনটা আমার দিকে বাড়িয়ে দিল এবং খুব ধীর কামড়ানো গলায় বলল, মাজি, ভেতরের খাবার খুব মশলাদার, আর বুফে শুধু আমাদের বিশেষ অতিথি এবং ভিআইপি লোকেদের জন্য। আমি আপনার জন্য দুটো শুকনো রুটি আর অল্প ডাল এই টিফিনে রেখে দিয়েছি। আপনি বাইরে লনে গিয়ে যেখানে অন্ধকার আছে সেখানে বসে খেয়ে নিন। এখানে অতিথিদের মাঝে আপনি খেলে ভালো লাগবে না, ছবিগুলো খারাপ হবে। আমার দম বন্ধ হতে লাগল। আমি সেই টিফিনটা আমার কাঁপা হাতে নিলাম। এর আগে যে আমি কিছু বলতে পারতাম, দেবাংশু সেখানে চলে এলো। আমার মনে হলো যে আমার ছেলে আমাকে এই অপমান থেকে বাঁচাবে, সে নিহারিকাকে বকবে। কিন্তু সে আমার কাছে এসে আমার কানে সেই শব্দগুলো বলল যা আমাকে ভেতর থেকে মেরে ফেলল। এই ভোজ খুব দামি, আপনি যেতে পারেন। একজন মাকে তার নিজের ছেলের বিয়েতে ভিখারির মতো বাইরে বের করে দেওয়া হলো। সেই রাতে আমি বুঝতে পারলাম যে আমি একজন ইঞ্জিনিয়ার তো বানিয়ে দিয়েছি, কিন্তু একজন মানুষ বানাতে পারিনি। বন্ধুরা, কি একজন মায়ের দাম শুধু ততক্ষণ যতক্ষণ সে কাজে আসে? কি বার্ধক্যের সম্মানের জায়গায় শুধু অপমানই লেখা থাকে? যদি আপনারা আমার এই যন্ত্রণাদায়ক গল্প শুনছেন এবং আমার সাথে হওয়া এই অন্যায়কে অনুভব করতে পারছেন, তবে দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করুন। কমেন্ট করে আমাকে অবশ্যই জানান যে আপনারা কোন শহর থেকে এই গল্প দেখছেন। আমি এটা জেনে সাহস পাব যে এই দুনিয়ায় আমার আওয়াজ শোনার মতো এবং আমাকে বোঝার মতো মানুষ এখনও টিকে আছে। সেই ঝলমলে হল থেকে বাইরে বেরিয়ে আমি সেই ঠান্ডা অন্ধকার লনের দিকে যাচ্ছিলাম। আমার পায়ে যেন ভারী পাথর বাঁধা ছিল, এক এক পা ফেলা কঠিন হচ্ছিল। রিসোর্টের বাইরের সেই অংশটা একদম জনশূন্য ছিল, যেখানে শুধু কিছু গাড়ি দাঁড়িয়েছিল আর দূর থেকে সুরক্ষা গার্ডদের টর্চের আলো জ্বলছিল। একটি পুরনো লোহার বেঞ্চ এক বিশাল গাছের নিচে রাখা ছিল। আমি সেই ঠান্ডা বেঞ্চে বসে পড়লাম। আমার হাতে সেই স্টিলের টিফিন বক্সটা ছিল, যার ভেতরে দুটো শুকনো রুটি আর সামান্য ডাল ছিল। আমি সেই টিফিনটা নিজের কোলে রাখলাম আর রিসোর্টের বড় বড় কাঁচের জানলার দিকে তাকাতে লাগলাম। সেখানে ভেতরে সবাই হাসছিল, নাচছিল, আর আমার ছেলে দেবাংশু, যার জন্য আমি নিজের ভাগের রুটি পর্যন্ত ছেড়ে দিয়েছিলাম, সে নিহারিকার সাথে অতিথিদের স্বাগত জানাচ্ছিল। আমার চোখে জল ছিল, কিন্তু আমি সেগুলোকে উপচে পড়তে দিইনি। আমি কেঁদে ওই লোকগুলোকে জিততে দিতে পারতাম না। কিন্তু সেই অন্ধকারে বসে বসে আমার মাথায় বন্ধ দরজাগুলো হঠাৎ খুলতে শুরু করল। যে জিনিসগুলো আমি গত 5 বছর ধরে নজরআন্দাজ করছিলাম, সেগুলো এখন এক এক করে আমার চোখের সামনে কোনো ভয়ের সিনেমার মতো চলতে শুরু করল। আমার মনে পড়তে লাগল যে কিভাবে গত কয়েক মাস ধরে আমার ঘরে ছোট ছোট কিন্তু খুব অদ্ভুত ঘটনা ঘটছিল। শুরুতে আমার মনে হয়েছিল যে হয়তো সত্যি আমার বয়সের প্রভাব পড়ছে, কিন্তু এখন ওই সব একটা গভীর ষড়যন্ত্রের অংশ বলে মনে হচ্ছিল। কয়েক মাস আগেরই তো কথা, যখন দেবাংশু হঠাৎ আমার কাছে এসেছিল আর খুব মিষ্টি গলায় বলেছিল, মা, আপনার ফোন খুব পুরনো হয়ে গেছে, দিন, আমি এতে সব ব্যাংকের অ্যাপ আপডেট করে দিই। এখন সব কিছু ডিজিটাল হয়ে গেছে, আপনার ব্যাংকে লাইনে দাঁড়ানোর দরকার নেই। সে আমার ফোন নিয়েছিল এবং প্রায় 1 ঘন্টা ধরে তাতে কিছু একটা করতে থাকল। তারপর থেকে আমার ফোনে ব্যাংকের যে ছোটখাটো মেসেজ আসত, সেগুলো আসা বন্ধ হয়ে গেল। যখন আমি তাকে জিজ্ঞেস করলাম, তখন নিহারিকা সঙ্গে সঙ্গে মাঝপথে কথা থামিয়ে দিয়ে বলল, আরে মাজি, ওগুলো ফালতু প্রমোশনাল মেসেজ, দেবাংশু ওগুলোকে ব্লক করে দিয়েছে যাতে আপনার অসুবিধে না হয়। আমি ওদের কথা মেনে নিয়েছিলাম, কিন্তু একদিন যখন আমি আমার পুরনো লোহার আলমারি পরিষ্কার করছিলাম, যেখানে আমি আমার সব জরুরি কাগজ রাখি, তখন আমি দেখলাম যে আমার ফিক্সড ডিপোজিট বা এফডির পুরনো রসিদগুলো নিজের জায়গায় নেই। সেই ফাইলটা সেখান থেকে উধাও ছিল। যখন আমি ঘাবড়ে গিয়ে দেবাংশুকে জিজ্ঞেস করলাম, তখন নিহারিকা খুব শান্তভাবে জবাব দিল, মাজি, আপনি ভুলে যাচ্ছেন, গত সপ্তাহেই তো আপনি সেই ফাইলটা দেবাংশুকে দিয়েছিলেন যাতে ও লকারে সুরক্ষিত রাখতে পারে। আপনার স্মৃতিশক্তি আজকাল খুব দুর্বল হয়ে গেছে। সে এই কথাটি এতটাই দৃঢ়তার সাথে বলেছিল যে আমার নিজের ওপর সন্দেহ হতে শুরু করেছিল। নিহারিকা খুব চালাকির সাথে আমার পুরো পরিবার এবং আমার নিজের ছেলের মাথায় এই বিষ মিশিয়ে দিয়েছিল যে আমি মানসিকভাবে দুর্বল হয়ে পড়ছি। আমার মনে আছে গত মাসের সেই পারিবারিক পূজা। আমি সকাল থেকে উঠে সব প্রস্তুতি নিয়েছিলাম, কিন্তু যখন প্রসাদ বাটার সময় এলো, তখন নিহারিকা আমার হাত থেকে থালাটা কেড়ে দিল এবং সবার সামনে খুব কৃত্রিম চিন্তার সাথে বলল, মাজি, আপনি থাক, আপনার হাত কাঁপছে, পরশুদিনও আপনি গরম চা ফেলে দিয়েছিলেন, আপনি গিয়ে বিশ্রাম নিন। সব আত্মীয় স্বজন আমার দিকে এমনভাবে তাকাতে লাগল যেন আমি কোনো খুব অসুস্থ বা অসহায় মহিলা। আমি প্রতিবাদ করতে চাইলাম, কিন্তু দেবাংশুও বলে দিল, হ্যাঁ মা, আপনি খুব তাড়াতাড়ি কনফিউজ হয়ে যান আজকাল, আপনি বসে পড়ুন। সেদিন আমি যে অপমান অনুভব করেছিলাম তা আজ এই টিফিন বক্সটা দেখে 1000 গুণ বেড়ে গেল। আমার ব্যাংকের স্টেটমেন্ট যা প্রতি মাসে ডাকযোগে আসত, সেগুলোও গত 6 মাস ধরে আসা বন্ধ হয়ে গিয়েছিল।
একবার রাতে জল খেতে উঠেছিলাম তো দেখলাম যে দেবাংশু আমার ফোন দিয়ে কিছু একটা করছে এবং যেমনই সে আমাকে দেখল সে তাড়াতাড়ি স্ক্রিন বন্ধ করে দিল। পরের দিন আমি ডাস্টবিনে কিছু ছেঁড়া কাগজ দেখলাম যেগুলোতে আমার নাম লেখা ছিল। সেই সব ছোট ছোট কথা, সেই ওটিপির মেসেজ যা আমার ফোন থেকে নিজে নিজেই ডিলিট হয়ে যেত, সেই ইউপিআই পেন যা হঠাৎ কাজ করা বন্ধ করে দিত, ওটা কোনো ভুলে যাওয়ার রোগ ছিল না, ওটা এক বিশাল নিস্তব্ধ প্রতারণা ছিল যা আমার নিজের ঘরে আমার বিরুদ্ধেই রচনা করা হচ্ছিল। আমি এই সব ভাবনায় ডুবেছিলাম যে হঠাৎ আমি শুকনো পাতা মারানোর আওয়াজ শুনতে পেলাম। আমি চমকে নিজের মাথা তুললাম। রিসর্টের হালকা আলোয় আমি দেখলাম যে একজন লোক আমার দিকে আসছে। সে আমার বয়সের আশেপাশেই হবে মনে হলো। সে একটি সাধারণ কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন সাফারি স্যুট পরেছিল এবং তার হাতে একটি বিশাল ভারী খাকি রঙের খাম ছিল। আমার হার্টবিট বেড়ে গেল। এত রাতেই নির্জন বাগানে কে হতে পারে? সে ধীরে ধীরে আমার কাছে এলো এবং আমার থেকে কিছুটা দূরত্বে দাঁড়িয়ে পড়ল। সে খুব আদবের সাথে হাত জোড় করে বলল, মাফ করবেন, আপনি কি শ্রীমতী কল্যাণী শর্মা? আমি অবাক হয়ে গেলাম। এই অচেনা লোকটা আমার নাম কিভাবে জানল? আমি একটু ঘাবড়ে গিয়ে জবাব দিলাম, হ্যাঁ আমি, কিন্তু আপনি কে, আর আপনার আমার সাথে কি দরকার? সেই লোকটা আমার বেঞ্চের এক কোণায় বসে পড়ল, কিন্তু সে এক সম্মানজনক দূরত্ব বজায় রাখল। আমার নাম ডিটেকটিভ শেখাওয়াত। সে নিজের শান্ত এবং গম্ভীর গলায় বলল, আমি একজন প্রাইভেট ইনভেস্টিগেটর। আমি গত কয়েক মাস ধরে আপনাকে খুঁজছিলাম। আপনার পুত্রবধূ নিহারিকা আপনার সব যোগাযোগ এবং ঠিকানা এত চালাকির সাথে বদলে দিয়েছিল যে আপনার কাছে পৌঁছানো খুব কঠিন হয়ে গিয়েছিল। আমার মনে হলো যেন আমার কানে কেউ বলানো সীসা ঢেলে দিল। ডিটেকটিভ? আমার বৌমা? এসব কি হচ্ছে? আমার হাত কাঁপতে লাগল। আমি সেই টিফিনটা শক্ত করে ধরলাম। আপনি কি বলছেন? নিহারিকা কি করেছে? আমার গলা দিয়ে আওয়াজ কোনো মতে বেরোচ্ছিল। ডিটেকটিভ শেখাওয়াত সেই ভারী খাকি খামটা আমার দিকে বাড়িয়ে দিল। কল্যাণীজি, এই খামটা ধরুন। এতে সেই সব সত্যি আছে যা গত ৮ বছর ধরে আপনার থেকে লুকানো হয়েছে। আপনার বৌমা শুধু আপনাকে অপমানিত করছে না, সে আপনাকে এক খুব গভীর আইনি এবং আর্থিক জালে ফাঁসিয়ে দিয়েছে। আমি কাঁপা হাতে সেই খামটা নিলাম। ওটা সত্যিই খুব ভারী ছিল, যেন তাতে কয়েকশো পাতার নথি আছে। এতে কি আছে? আমি ফিসফিস করে জিজ্ঞেস করলাম। শেখাওয়াত যে নিজের জায়গা থেকে উঠে দাঁড়ালেন। তিনি নিজের চশমা ঠিক করলেন এবং খুব শক্ত মেজাজে বললেন, এতে আপনার হারিয়ে যাওয়া পরিচয় এবং আপনার লুটে নেওয়া সম্পত্তির প্রমাণ আছে। কিন্তু আমার একটা কথা মন দিয়ে শুনুন, এটাকে এখন এখানে খুলবেন না। যখন আপনি একদম একা হবেন এবং সত্যের মুখোমুখি হওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুত হবেন, তখনই এটা খুলবেন। আর হ্যাঁ, সবচেয়ে জরুরি কথা, কাল সকালে উঠেই সবচেয়ে আগে নিজের ব্যাংকে যান, নিজের ইউপিআই সঙ্গে সঙ্গে ব্লক করান, নিজের সব কার্ড বাতিল করান এবং নিজের ফোনের সিম কার্ড বদলে ফেলুন। আপনার নামে যা কিছু আছে তা খালি করা হচ্ছে। নিজের ঘরে এখন যাবেন না, কোনো সুরক্ষিত জায়গায় যান, আর সব প্রমাণ সামলে রাখুন। আমি স্তব্ধ হয়ে রইলাম। কিন্তু দেবাংশু, আমার ছেলে, আমার মুখ থেকে শুধু এটুকুই বেরোলো। ডিটেকটিভ শেখাওয়াতের মুখে এক অদ্ভুত দয়া এলো। আপনার ছেলেও সেই জালের অংশ হয়ে গেছে কল্যাণীজি, কিছুটা নিজের নাছুর বান্ধা স্বভাব থেকে, আর কিছুটা নিজের স্ত্রীর লোভে। এখন সময় এসে গেছে যে আপনি ওদের বলুন যে আপনি আসলে কে। কান্না বন্ধ করুন আর লড়ার প্রস্তুতি নিন। এর আগে যে আমি আরও কিছু জিজ্ঞেস করতে পারতাম, সেই লোকটা ঘুরে সেই অন্ধকারে এমনভাবে মিলিয়ে গেল যেন সে কখনো ওখানে ছিলই না। আমি সেই ঠান্ডা বেঞ্চে একা রয়ে গেলাম। এক হাতে আমার ছেলের দেওয়া শুকনো রুটির টিফিন ছিল, যা আমার অপমানের প্রতীক ছিল, আর অন্য হাতে সেই ভারী খাম ছিল, যা আমার আগামী ঝড়ের সংকেত ছিল। রিসর্টের ভেতর থেকে এখনও তেজ সঙ্গীতের আওয়াজ আসছিল, কিন্তু এখন সেই সঙ্গীত আমাকে বিঁধছিল না। আমার ভেতরের ভয় শেষ হচ্ছিল, আর তার জায়গায় এক ঠান্ডা, শান্ত এবং ভয়ানক সাহস দানা বাঁধছিল। আমি বুঝতে পেরেছিলাম যে এখন আমাকে চুপ করে থাকলে চলবে না। বিয়ের সেই ভয়ানক উৎসব এবং সেই অপমানজনক রাতকে পেছনে ফেলে আমি রাতের অন্ধকারে এক অটো নিয়ে দ্বারকার নিজের ছোট ফ্ল্যাটে ফিরে এলাম। হাওয়া ঠান্ডা ছিল, কিন্তু আমার ভেতরে এক অদ্ভুত আগুন জ্বলছিল। আমার হাতে এখনও সেই ভারী খাকি খামটা ছিল, যা ডিটেকটিভ শেখাওয়াত আমাকে দিয়েছিলেন। অটোর প্রতিটা ঝাঁকুনের সাথে আমার বুক দুরু করছিল। যেমনই আমি আমার ফ্ল্যাটের দরজা খুললাম, ভেতরের নিস্তব্ধতা আমাকে কামড়ে দিতে চাইল। আমি দরজা ভেতর থেকে শক্ত করে বন্ধ করলাম, খিল লাগালাম এবং সোজা ডাইনিং টেবিলের দিকে গেলাম। আমার হাত এত কাঁপছিল যে আমি আগে রান্নাঘরে গিয়ে এক গ্লাস ঠান্ডা জল খেলাম। জল খাওয়ার সময় গ্লাস আমার দাঁতে ঠকঠক করছিল। আমি গভীর শ্বাস নিলাম, নিজের চোখ বন্ধ করলাম এবং নিজেকে শান্ত করার চেষ্টা করলাম।
আমি বছরের পর বছর সব কষ্ট সহ্য করেছিলাম, কিন্তু আজ যা হতে যাচ্ছিল তা আমার সহ্য ক্ষমতার বাইরে ছিল। আমি টেবিলে বসে সেই খাকি খামের সিল ভাঙলাম। যেমনই আমি নথিগুলো বাইরে বের করলাম, আমার পুরো দুনিয়া, আমার সব বিশ্বাস এক পলকে তাসের ঘরের মতো ভেঙে পড়ল। সবার ওপরে এক আইনি চিঠি ছিল, যা শেখাওয়াত অ্যান্ড অ্যাসোসিয়েটসের পক্ষ থেকে ছিল। আমার চোখ সেই পাতাগুলোর ওপর দ্রুত দৌড়াতে লাগল। তাতে লেখা ছিল যে আমার স্বর্গীয় ননদ রমা দিদি, যার নিজের কোনো পরিবার ছিল না এবং যার অসুখের শেষ দিনগুলোতে আমি দিনরাত সেবা করেছিলাম, তিনি নিজের উইলে নিজের সব সম্পত্তি আমার নামে করে দিয়েছিলেন। বসন্ত বিহারের সেই কোটি টাকার আলিশান বাংলো, যেটাতে আজ আমার ছেলে দেবাংশু আর নিহারিকা নিজেদের আমিরই জীবন কাটাচ্ছে, ওটা আইনত আমার। আমি সেই শব্দগুলো বারবার পড়ছিলাম। রমা দিদি পরিষ্কার লিখেছিলেন যে কল্যাণী কোনো লোভ ছাড়াই আমার যে সেবা করেছে, তার বদলে আমি আমার ঘর এবং 85 লক্ষ টাকার ফিক্সড ডিপোজিট কল্যাণীর নামে করছি। আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল। গত 8 বছর ধরে আমি এই ছোট ভাড়ায় ফ্ল্যাটে পাইয়ের জন্য মুখাপেক্ষী হয়ে বেঁচেছিলাম। আমি এক টাকার হিসেব রাখতাম, বাজার থেকে সস্তা সবজি আনতাম, আর আমার নিজের ছেলে, আমার নিজের রক্ত, আমারই পয়সায় আর আমারই ঘরে আয়েশ করছিল, আর আমাকে নিজের বিয়েতে 2টো শুকনো রুটি দিয়ে বাইরে বের করে দিচ্ছিল। কিন্তু সবচেয়ে বড় ধাক্কা এখনও বাকি ছিল। খামে উইলের পর কিছু ইমেল এবং পোস্টাল ডিপার্টমেন্টের নথির কপি ছিল। এগুলো নিহারিকার ইমেল ছিল, যা সে 8 বছর আগে উকিল এবং পোস্ট অফিসকে লিখেছিল। তাতে নিহারিকা পরিষ্কার মিথ্যে লিখেছিল যে শ্রীমতী কল্যাণীর মানসিক স্থিতি ঠিক নেই, তার ডিমেনশিয়া বা ভুলে যাওয়ার রোগে শুরু হয়ে গেছে। তাই তার সব আইনি এবং পারিবারিক ডাক আমাদের বসন্তবিহারের ঠিকানায় পাঠিয়ে দেওয়া হোক। ওটা পড়তে পড়তে আমার বমি ভাব হতে লাগল। সে আমাকে মানসিকভাবে অসুস্থ প্রমাণ করে আমার সব ডাক, আমার সব আইনি কাগজ নিজের বাড়িতে আনিয়ে নিয়েছিল। সে জেনে বুঝে এক ষড়যন্ত্রের অধীনে আমাকে ভ্রমের মধ্যে রাখা শুরু করেছিল, যাতে যদি আমি কখনো কিছু ভুলি তবে পুরো পরিবার এটাই মানে যে আমার মাথা দুর্বল হয়ে গেছে। এর নিচে এক পাওয়ার অফ অ্যাটর্নির কাগজ ছিল। আমি ওটা দেখলাম আর আমার চোখ থেকে অবশেষে জল উপচে পড়ল। সেই কাগজে আমার সই ছিল, কিন্তু ওটা আমি করিনি। নিহারিকা আমার জাল সই করে সেই সম্পত্তির ওপর দখল করে নিয়েছিল। খামের শেষ অংশে আমার ব্যাংক অ্যাকাউন্টে স্টেটমেন্ট ছিল। আমি বুঝতে পারলাম যে নিহারিকা দেবাংশকে দিয়ে আমার ফোন কেন নিয়েছিল। সে খুব চালাকির সাথে আমার ফোনে কোনো অ্যাপ লুকিয়ে দিয়েছিল, বা আমার আধার কার্ড ব্যবহার করে কোনো প্যারালাল সিম বের করে নিয়েছিল, যার ফলে আমার ব্যাংকের সব ওটিপি সোজা তার কাছে যেত। সে আমার পুরনো এফডি ভেঙে ওটা নিজের আর দেবাংশর জয়েন্ট অ্যাকাউন্টে ট্রান্সফার করার প্রক্রিয়াও শুরু করে দিয়েছিল। সে আমাকে রাস্তায় বসানোর পুরো প্রস্তুতি সেরে ফেলেছিল। আমি ওখানেই চেয়ারে বসে রইলাম। রাত কেটে গেল আর ঘরে অন্ধকার ঘন হল, কিন্তু আমার মাথায় এক অদ্ভুত আলো জ্বলে উঠছিল। দেবাংশু কি এই সবকিছুর ব্যাপারে জানত? আমার ছেলে, যাকে আমি নিজের রক্ত জল করা পরিশ্রমে মানুষ করেছিলাম, সে কি এই ভয়ানক অপরাধে নিজের স্ত্রীর সঙ্গ দিচ্ছিল, নাকি সেও নেহারিকার সেই মিষ্টি বিষের মতো কথার শিকার হয়ে পুরোপুরি তার গোলাম হয়ে গিয়েছিল? এই প্রশ্ন আমাকে ভেতর থেকে কুরে কুরে খাচ্ছিল। কিন্তু এখন কাঁদার সময় ছিল না। যদি আমি এখন দুর্বল পড়ি, তবে ওই মহিলা আমাকে সত্যি পাগলখানায় বা কোনো বৃদ্ধাশ্রমে পচিয়ে মেরে ফেলবে। সকাল 7টা বাজছিল। আমি সারা রাত এক পলকের জন্য চোখের পাতা এক করিনি। আমি উঠে স্নান করলাম, ভগবানের সামনে একটি ধূপকাঠি জ্বালালাম, কিন্তু আজ আমি কিছু চাইলাম না, শুধু বিচার করার শক্তি চাইলাম। আমি একটি পুরনো কিন্তু পরিষ্কার সুতি শাড়ি পরলাম। আমি সেই সব নথি একটি সুরক্ষিত প্লাস্টিকের ফোল্ডারে রাখলাম এবং ওটাকে আমার বড় ঝোলা ব্যাগের একদম নিচে লুকিয়ে রাখলাম। আমার চলায় আজ কোনো বার্ধক্যের ক্লান্তি ছিল না, বরং এক আহত সিংহীর মতো ক্ষিপ্রতা ছিল। সকাল ঠিক 10টায় যখন ব্যাংকের শাটার উঠল, তখন আমিই ছিলাম প্রথম গ্রাহক যে ভেতরে গেল। আমি সোজা ব্রাঞ্চ ম্যানেজারের কেবিনে গেলাম। ম্যানেজার আমাকে বছরের পর বছর ধরে চিনত। আমি দরজা বন্ধ করলাম এবং খুব শান্ত কিন্তু কঠোর গলায় বললাম, শর্মাজি, আমার ইউপিআই এখনই ব্লক করে দিন। আমার নামে যত ডেবিট আর ক্রেডিট কার্ড আছে সেগুলোকে সঙ্গে সঙ্গে সিস্টেম থেকে বাতিল করে দিন, আর আমার যে পুরনো এফডি আছে তাতে এক হোল্ড লাগিয়ে দিন। আমার অ্যাকাউন্ট থেকে একটা টাকাও আমার নিজের এখানে আসা ছাড়া ট্রান্সফার হওয়া উচিত নয়। শর্মাজি একটু অবাক হলেন। কি হয়েছে মাতাজি, কোনো ফ্রড হয়েছে নাকি? দেবাংশু ভাইয়াকে ডাকব? আমি টেবিলে হাত রেখে বললাম, না, দেবাংশুর কিছু জানা উচিত নয়। এটা আমার অ্যাকাউন্ট, আর আমি যা বলছি তা কোনো দেরি না করে করুন।
ব্যাংকের কাজ শেষ করার পর আমি পাশের এক দোকান থেকে একটি একদম সাধারণ ফিচার ফোন কিনলাম এবং এক নতুন সিম কার্ড নিলাম, যেটাকে আমি ওখানেই ফিঙ্গারপ্রিন্ট দিয়ে নিজের আধারের সাথে লিঙ্ক করালাম, যাতে অন্য কেউ সেটার ক্লোন না বানাতে পারে। আমি ব্যাংকেও নিজের রেজিস্টার্ড মোবাইল নম্বর বদলে দিলাম, যাতে এখন আর কোনো ওটিপি নিহারিকার কাছে না যায়। এরপর আমি অটো নিয়ে সোজা শহরের এক নামী সাইবার এক্সপার্ট এবং উকিল অ্যাডভোকেট যোশীর দপ্তরে পৌঁছলাম। ডিটেকটিভ শেখাওয়াত আমাকে ওনার কার্ড দিয়েছিলেন। যোশীজি আমার সব নথি দেখলেন, ইমেলগুলো পড়লেন এবং জাল সই করা পাওয়ার অফ অ্যাটর্নির পরীক্ষা করলেন। তিনি চশমা খুলে খুব গম্ভীর স্বরে বললেন, কল্যাণীজি, এটা কোনো সাধারণ পারিবারিক ঝগড়া নয়। এটা ভারতীয় দণ্ডবিধির ধারা 420, প্রতারণা, জালিয়াতি এবং সিনিয়র সিটিজেন অ্যাক্টের অধীনে একটি খুব গুরুতর অপরাধমূলক মামলা। যদি আমরা আজ পুলিশের কাছে যাই, তবে আপনার বৌমা সন্ধ্যের মধ্যে জেলের গড়াদের পেছনে হবে, আর সে বছরের পর বছর বেল পাবে না। আর যদি আপনার ছেলেরও এই বিষয়ে জানা থাকে, তবে সেও সহ আরাধী হবে। জেল? আমার নিজের ছেলে যেতে পারে? একজন মায়ের জন্য এর থেকে ভয়ানক আর কিছু হতে পারে না। আমি লম্বা শ্বাস নিলাম আর যোশীজিকে বললাম, আমি এখন পুলিশের কাছে যেতে চাই না। আমি আগে এটা জানতে চাই যে আমার ছেলে এই ষড়যন্ত্রে জড়িত নাকি সে শুধু এক ঘুঁটি। আমাকে সব নথির সুরক্ষিত স্ক্যান কপি বানিয়ে এক পেনড্রাইভে দিয়ে দিন। যোশীজি রাজি হলেন এবং সবকিছু সুরক্ষিত করে দিলেন। আমি দপ্তর থেকে বাইরে বেরোলাম। তখন দুপুর হয়ে গিয়েছিল। দিল্লির কড়া রোদ আমার মুখে পড়ছিল, কিন্তু আমার গরম অনুভব হচ্ছিল না। আমি নিজের নতুন ফোনটিকে নিজের শাড়িতে গুজে নিলাম। শাড়ির আঁচলে কোষে বেঁধে নিলাম এবং সব নথিগুলোকে আবার ব্যাগের মধ্যে লুকিয়ে ফেললাম। এখন আমাকে এক অনেক বড় নাটক করতে হতো। আমাকে আমার বাড়ি ফিরে যেতে হতো এবং এমন আচরণ করতে হতো যেন কিছুই হয়নি। আমাকে নিহারিকাকে এটা বিশ্বাস করাতে হতো যে আমি এখনও সেই অভাগী, ভীতু এবং দুর্বল স্মৃতিসম্পন্ন বুড়ি, যাকে সে নিজের আঙুলের ইশারায় নাচাতে পারে। খেলা এখন শুরু হয়েছিল এবং এইবার ঘুঁটি নিহারিকার নয়, আমার হাতে ছিল। উকিলের দপ্তর থেকে বেরিয়ে আমি ফিরে দ্বারকার নিজের সেই পুরনো স্যাঁতস্যাঁতে ফ্ল্যাটে চলে এলাম। আমি দরজা বন্ধ করলাম এবং সবার আগে সেই সব আইনি নথি, সেই জাল সই করা পাওয়ার অফ অ্যাটর্নির কপি এবং অ্যাডভোকেট যোশীর দেওয়া সেই পেনড্রাইভ নিজের পুরনো লোহার আলমারির একদম নিচের গোপন ড্রয়ারে পুরনো কাপড়ের মধ্যে খুব সাবধানে লুকিয়ে ফেললাম। এখন আমাকে এক অনেক বড় মনস্তাত্ত্বিক খেলা খেলতে হতো। আমার ভেতরের মমতা, যা সব সময় আমার ছেলে দেবাংশুর জন্য ছটফট করত, তাকে এখন আমাকে লোহার মতো কঠোর বানাতে হতো। আমাকে এখন নিহারিকার বিছানো জালেই তাকে ভাসাতে হতো। পরের দুদিন পর্যন্ত আমি দেবাংশুকে কোনো ফোন করলাম না। আমি জানতাম যে নিহারিকা অস্থির হচ্ছিল, যে আসলে সেই রাতে বিয়ের রিসেপশন থেকে অপমানিত হয়ে বেরোনোর পর আমি কেন কোনো ঝামেলা করলাম না। অবশেষে তৃতীয় দিন দুপুরে দেবাংশুর ফোন এলো। তার গলায় সেই একই কৃত্রিম চিন্তা আর দ্বিধা ছিল যা নিহারিকা তাকে শিখিয়েছিল। মা, আপনি ঠিক আছেন তো? সেই রাতে বিয়েতে আপনি হঠাৎ কাউকে কিছু না বলে চলে গেলেন। নিহারিকা আপনার জন্য খুব দুশ্চিন্তা করছিল। এই রবিবারে আমরা বাড়িতে একটা ছোট পারিবারিক পূজা আর লাঞ্চ রেখেছি। পরিবারের আরও কিছু বড়রাও আসছেন, আপনাকেও আসতে হবে। আমি ফোনে তার কথাগুলো শুনছিলাম আর আমার মন রক্তের অশ্রু ঝরাচ্ছিল। আমারই ছেলে সেই মহিলার কথায় আমাকে জিজ্ঞেস করছিল যে আমি হঠাৎ কেন চলে গেলাম, যেখানে খোদ সেই আমাকে বাইরের পথ দেখিয়েছিল। কিন্তু আমি আমার গলার স্বর একদম শান্ত আর দুর্বল রাখলাম, ঠিক তেমনই যেমন এক ভীতু এবং স্মৃতিশক্তি হারানো বৃদ্ধার হওয়া উচিত। আমি ধীরে থেকে বললাম, হ্যাঁ বাবা, আমি চলে যাব। আমার ঠিক মনে নেই যে সেই রাতে আমি কিভাবে বাড়ি পৌঁছলাম। হয়তো আমার শরীরটা খুব একটা ঠিক ছিল না। ফোনের ওপাশে আমি এক হালকা স্বস্তির নিঃশ্বাস শুনতে পেলাম। আমি জানতাম যে আমার এই উত্তর শুনে নিহারিকা কত খুশি হয়েছিল। রবিবার সকালে আমি তৈরি হলাম। ডিটেকটিভ শেখাওয়াত আমাকে একটি খুব ছোট ভয়েস রেকর্ডার দিয়েছিলেন, যা দেখতে একদম একটা ছোট বোতামের মতো ছিল। আমি ওটাকে আমার পুরনো সুতি শাড়ির আঁচলের ভেতরের দিকে একটি পিন দিয়ে এমনভাবে লুকালাম যাতে কারোর নজর ওটার ওপর না পড়ে। যখন আমি বসন্ত বিহারের সেই আলিশান বাংলোর সামনে অটো থেকে নামলাম, তখন আমার বুক কোনো গর্বে নয়, বরং এক অদ্ভুত তিক্ততা আর রাগে ভরে গেল। এই বাড়িটা আমার ছিল। আমার ননদ রমা দিদি এটা আমার নামে করেছিলেন। এই বাড়ির প্রতিটা ইটের ওপর আইনিভাবে আমার অধিকার ছিল। কিন্তু আজ আমি এখানে এক বিনাহুত অতিথি, এক অসহায় বুড়ির মতো দাঁড়িয়েছিলাম, যাকে শুধু দয়ার টুকরোই বাঁচিয়ে রাখা হচ্ছিল। ভেতরে যাওয়ার পর আমি দেখলাম যে হলঘরটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। পরিবারের আরও অনেক বড়রা সেখানে উপস্থিত ছিলেন।
দেবাংশুর পিসিমা, যিনি ৭০ বছরের এবং নিজের স্বামী মারা যাওয়ার পর একা থাকেন, আমার দূর সম্পর্কের মাসিমা এবং নিহারিকার বাবা মা, যারা খুব চালাকির সাথে নিহারিকার প্রতিটা মিথ্যে তাকে সঙ্গ দিতেন। লাঞ্চের পর যখন সবাই হলে সোফায় বসে চা খাচ্ছিলেন, তখন নিহারিকার আসল আর ভয়ানক খেলা শুরু হলো। সে পিসিমার পাশে বসে তার হাঁটুর ওপর হাত রাখল এবং খুব মিষ্টি রসে ডোবানো গলায় বলল, পিসিমা, দেবাংশু আর আমি আপনার জন্য খুব চিন্তিত থাকি। আপনি ওই বড় বাড়িতে একা কিভাবে সামলান? পরশু যখন আমরা আপনাকে ফোন করেছিলাম, তখন আপনি আপনার ব্লাড প্রেশারের ওষুধের নামই ভুলে গিয়েছিলেন। যদি রাত বিরাতে আপনার কিছু হয়ে যায়, তবে দেখার কেউ নেই। পিসিমা, যিনি একজন খুব মজবুত আর স্বাধীন মহিলা ছিলেন, তিনি হঠাৎ একটু ঘাবড়ে গেলেন। তার মুখে এক নিরাপত্তাহীনতার অনুভূতি চলে এলো। না বাবা, আমি তো ঠিক আছি, শুধু মাঝে মধ্যে নাম মনে আসে না, পিসিমা সাফাই দিতে দিতে বললেন। নিহারিকা সঙ্গে সঙ্গে নিজের কথা এগিয়ে নিয়ে গেল। এটাই তো কথা পিসিমা, বয়সের সাথে সাথে মাথা দুর্বল হতে শুরু করে, আর আমরা বুঝতেও পারি না। আপনার এমন কোনো জায়গায় থাকা উচিত যেখানে ২৪ ঘন্টা ডাক্তার আর নার্স মজুদ থাকে। আমি চুপচাপ নিজের চায়ের পেয়ালা ধরে এসব দেখছিলাম। আমার শাড়ির আঁচলে লাগানো সেই ছোট রেকর্ডারটি প্রতিটা শব্দ, প্রতিটা ষড়যন্ত্রকে বন্দী করছিল। নিহারিকা ঠিক সেই পদ্ধতিই ব্যবহার করছিল যা সে আমার সাথে করেছিল। সে বয়স্কদের মাথায় এই ভয় ঢুকিয়ে দিচ্ছিল যে তারা এখন নিজেদের খেয়াল রাখতে পারে না। তারপর তার নজর আমার ওপর পড়ল। তার চোখে এক অদ্ভুত চমক ছিল, যেমন কোনো শিকারী তার দুর্বল শিকারকে দেখে। সে আমার দিকে ফিরল এবং পুরো পরিবারের সামনে একটু চড়া গলায় বলল, মাজি, আমার খুব আনন্দ হচ্ছে যে আপনি আজ এখানে এলেন। বিয়ের দিনের পর আপনার সাথে যা হলো, তারপর আমার মনে হয়েছিল যে হয়তো আপনি আবার কোনো অদ্ভুত আচরণ করবেন বা কোনো ঝামেলা করবেন। পুরো হলে হঠাৎ নিস্তব্ধতা ছেয়ে গেল। সবাই আমার দিকে তাকাতে লাগল। আমি নিজের মুঠি কষে ধরলাম। আমার নখগুলো আমার হাতের তালুকে ছিঁড়ে দিচ্ছিল, কিন্তু মুখে কোনো ভাব আসতে দিলাম না। কি হয়েছিল আমার নিহারিকা? আমি খুব শান্ত আর ধীর গলায় জিজ্ঞেস করলাম। নিহারিকা একটি গভীর শ্বাস নিল এবং দেবাংশুর দিকে তাকাল। দেবাংশু নিজের মাথা নিচু করে নিল এবং বলল, মা, আপনি সেই রাতে খুব কনফিউজ হয়ে গিয়েছিলেন। আপনি নিজের টেবিল ভুলে গিয়েছিলেন, আপনি ওয়েটারের সাথে ঝামেলা করছিলেন এবং তারপর অতিথিদের মাঝে অদ্ভুত অদ্ভুত কথা বলতে শুরু করেছিলেন। নিহারিকা আপনাকে কতবার বোঝালো, আপনাকে খাবারও দিল, কিন্তু আপনি বাইরে অন্ধকারে গিয়ে বসে রইলেন। আপনি আমাকেও চিনতে পারছিলেন না। আমার নিজের ছেলে, আমার রক্ত, পুরো পরিবারের সামনে এই সাদা মিথ্যে বলছিল। সে আমাকে বের করে দেয়নি, বরং নিহারিকা তাকে এটা বিশ্বাস করিয়ে দিয়েছিল যে আমার মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে এবং আমি বিয়েতে কোনো পাগলামির ঘোরের শিকার হয়েছিলাম। নিহারিকা সঙ্গে সঙ্গে কথা সামলে নিল এবং একটি রঙিন ব্রোশার বা লিফলেট বের করে বলল, মাজি, আপনার এই ডিমেনশিয়া, ভুলে যাওয়ার রোগ দেখে আমরা আপনার জন্য শহরের বাইরে এক খুব প্রিমিয়াম আর আধুনিক ওল্ড এজ হোম বা বৃদ্ধাশ্রম শান্তিকুঞ্জ দেখেছি। সেখানে আপনার মতো মানসিকভাবে দুর্বল মানুষদের খুব ভালো দেখাশোনা হয়। ওটার খরচ মাসে ৫০,০০০ টাকা, কিন্তু আপনি টাকার চিন্তা করবেন না। দেবাংশু আপনার ছেলে, সে আপনার জন্য এটুকু তো করতেই পারে। ৫০,০০০ টাকা মাস। আমারই টাকা দিয়ে আমারই ভাঙা এফডি থেকে সে আমাকে এক আলিশান পাগলখানায় পাঠানোর পুরো প্রস্তুতি সেরে ফেলেছিল, যাতে আমি সারা জীবনের জন্য তাদের পথ থেকে সরে যাই এবং সে আমার বাড়ি, আমার সম্পত্তিতে নির্ভয়ে রাজত্ব করতে পারে। পেশিমা আর মাসিমা আমাকে খুব দয়া ভরা নজরে দেখতে লাগলেন। নিহারিকার বাবা মা সম্মতিতে মাথা নাড়ালেন, যেন নিহারিকা কোনো খুব বড় পুণ্যের কাজ করছে। সে এক পলকেই আমাকে পুরো পরিবারের সামনে এক দুর্বল মাথার, মানসিকভাবে অসুস্থ মহিলা প্রমাণ করে দিয়েছিল। আমার রক্ত টকবক করে ফুটছিল। আমার ইচ্ছে করছিল যে আমি চিৎকার করে সবাইকে বলি যে এই বাড়িটা আমার, এই মহিলা একজন চোর, কিন্তু আমি নিজেকে থামালাম। রাগ আর আবেগ প্রায়ই সাজানো খেলা নষ্ট করে দেয়। আমি ওখানে কাঁদতে বা সাফাই দিতে যাইনি। আমি খুব সংযম আর মর্যাদার সাথে বললাম, নিহারিকা, মা, তুমি আমার জন্য এত ভাবলে এর জন্য তোমাকে অনেক ধন্যবাদ, কিন্তু এখন আমি আমার পুরনো ফ্ল্যাটে ঠিক আছি। যেদিন আমার মনে হবে যে আমার মাথা পুরোপুরি আমার সঙ্গ ছেড়ে দিচ্ছে, আমি নিজেই তোমাকে বলে দেব। নিহারিকার মুখে এক পলকের জন্য বিরক্তি আর রাগ পরিষ্কার দেখা গেল। তার মুঠিও শক্ত হয়ে গেল, কিন্তু সে সঙ্গে সঙ্গে নিজের কৃত্রিম হাসি আবার মেখে নিল এবং বলল, যেমন আপনার ইচ্ছে মাজি, কিন্তু একবার ভেবে অবশ্যই দেখবেন।
সেদিন সন্ধ্যায় যখন আমি ওখান থেকে ফিরে এলাম তখন আমার কাছে শুধু নিহারিকার ষড়যন্ত্রের কাগজের প্রমাণই ছিল না, বরং তার নিজের গলার সেই স্পষ্ট অডিও রেকর্ডিংও ছিল, যাতে সে পরিবারের বড়দের মানসিকভাবে হেনস্থা করছিল এবং আমার ছেলের সামনে আমার পাগলামির মিথ্যে গল্প সাজাচ্ছিল। আমি বাড়ি এসে সেই রেকর্ডিং অ্যাডভোকেট যোশীকে পাঠিয়ে দিলাম। যোশীজির সঙ্গে সঙ্গে মেসেজ এলো, এই রেকর্ডিং আমাদের কেসটিকে আরও পোক্ত করে দেবে। মানসিক নির্যাতনের এটি সরাসরি প্রমাণ। এখন আমার মন পাথরের হয়ে গিয়েছিল, আমার সব মমতা এক শীতল বিচারে বদলে গিয়েছিল। আমি ঠিক করে নিয়েছিলাম যে পুলিশের কাছে যাওয়ার আগে এবং কোর্টে কেস ফাইল করার আগে আমি আমার ছেলেকে এক শেষ সুযোগ দেব। সে আমার অংশ ছিল। আমি দেখতে চেয়েছিলাম যে যখন তার সামনে সত্যের উলঙ্গ পাতাগুলো খুলবে তখন সে তার মায়ের পাশে দাঁড়াবে নাকি সেই লোভী মহিলার গোলামি হয়ে থাকবে। আমি আমার নতুন ফন্দি তুললাম এবং দেবাংশুকে একটি মেসেজ টাইপ করলাম, বাবা, কাল ঠিক সন্ধ্যা 6টায় আমার ফ্ল্যাটে এসো, একদম একা এসো। আমাকে তোমার সাথে খুব জরুরি কিছু কথা বলতে হবে। যদি তুমি একা না আসো বা তুমি নিহারিকাকে জানাও তবে হয়তো তুমি তোমার মাকে সারা জীবনের মতো হারিয়ে ফেলবে। পরের দিন সন্ধ্যা ঠিক 6টায় আমার ফ্ল্যাটের বেল বাজল। আমি দরজা খুললাম তো সামনে দেবাংশু দাঁড়িয়েছিল। তার মুখে এক অদ্ভুত দ্বিধা আর ঘাবড়ে যাওয়া ভাব ছিল। সে বারবার নিজের ফোন চেক করছিল। হয়তো নিহারিকা তাকে মেসেজ করে জিজ্ঞেস করছিল যে সে কোথায়। ভেতরে আসতেই সে না বসেই বলল, মা, কি হয়েছে? আপনি আমাকে এমন হঠাৎ কেন ডাকলেন? নিহারিকা জিজ্ঞেস করছিল যে আমি কোথায় যাচ্ছি। আমি মিথ্যে বললাম যে অফিসের কাজে যাচ্ছি। যদিও জানতে পারে যে আমি এখানে আছি তবে ও রেগে যাবে। এমনিতেও আমরা আপনার শান্তিকুঞ্জের ফর্ম ভরছি। আমি নিজের হাত তুলে তাকে চুপ থাকার ইশারা করলাম। আমার চোখে আজ কোনো জল ছিল না, কোনো বার্ধক্যের অসহায়তা ছিল না। আমি খুব ঠান্ডা আর শক্ত গলায় বললাম, চুপচাপ বসে পড়ো দেবাংশু, আর নিজের ফোনটা টেবিলে উল্টে রেখে দাও। আজ তুমি এক ছেলের মতো নয়, বরং সেই ষড়যন্ত্রের এক ঘুঁটির মতো আমার কথা শুনবে, যার তুমি গত 5 বছর ধরে অংশ হয়ে আছো। দেবাংশু আমার এই গলা আর আমার এই কড়া মেজাজ দেখে হতভম্ব হয়ে গেল। সে কখনো নিজের মাকে এমন রুদ্ররূপে দেখেনি। সে চুপচাপ সোফায় বসে পড়ল। আমি আমার লোহার আলমারি খুললাম এবং ওটা থেকে সেই ভারী খাকি খামটা বের করলাম। তার সাথে আমি অ্যাডভোকেট যোশীর দেওয়া পেনড্রাইভ আর সেই ছোট ভয়েস রেকর্ডারটিও টেবিলে রেখে দিলাম। আমি দেবাংশুর চোখের দিকে সরাসরি তাকিয়ে বললাম, এর আগে যে তুমি এই খামটা খোলো, আমি তোমাকে একটা কথা বলে দিই। আমি তোমাকে আজও ততটাই ভালোবাসি যতটা তোমার জন্মের দিন করতাম, কিন্তু তোমার স্ত্রী তোমার এই ভালোবাসার সুযোগ নিয়ে তোমাকে অন্ধ করে দিয়েছে। এটা খোলো। দেবাংশুর হাত কিছুটা কাঁপছিল। সে খামের সিল খুলল এবং নথিগুলো বাইরে বের করল। সবার ওপরে রমাদিদির উইল ছিল। যেমন যেমন তার নজর সেই পাতাগুলোর ওপর দৌড়চ্ছিল, তার মুখের রং উড়ে যাচ্ছিল। এটা কি মা? বসন্তবিহারের বাড়িটা রমা পিসি আপনার নড়ে করেছিলেন, কিন্তু নিহারিকা তো বলেছিল যে পিসি ওটা তাকে উপহার হিসেবে দিয়েছেন কারণ ও তার শেষ দিনগুলোতে তাকে দেখতে গিয়েছিল। আমি এক তিক্ত হাসির সাথে জবাব দিলাম, নিহারিকা কখনো রমাদিদির সাথে দেখাই করেনি। দিদির মৃত্যুর সময় তোমাদের দুজনের বাগদানও হয়নি। আগে পড়ো। দেবাংশু পোস্ট অফিসের সেই ইমেল এবং নথিগুলো দেখল যেগুলোতে নিহারিকা আমার মানসিক স্থিতি খারাপ হওয়ার মিথ্যে দাবি করেছিল। তারপর সে সেই পাওয়ার অফ অ্যাটর্নি দেখল যেটাতে আমার জাল সই ছিল। প্রতিটা পাতা উল্টাতে উল্টাতে দেবাংশুর শ্বাস দ্রুত হচ্ছিল। তার পুরো শরীর কাঁপতে শুরু করেছিল। জাল দস্তখত, ডাকচুরি, এটা তো অনেক বড় অপরাধ। নিহারিকা এমনটা কিভাবে করতে পারে? সে বিড়বিড় করছিল, যেন নিজেতেই বিশ্বাস করানোর চেষ্টা করছিল। তখনই আমি ভয়েস রেকর্ডারটি তুললাম এবং প্লে বোতামটি টিপে দিলাম। ঘরের নিস্তব্ধতায় নিহারিকার সেই মিষ্টি আর বিষাক্ত গলা প্রতিধ্বনিত হতে লাগল, যা কাল রবিবারের লাঞ্চ পার্টিতে পিসিমা আর মাসিমাকে ভয় দেখাচ্ছিল। তারপর রেকর্ডিংয়ের সেই অংশে নিহারিকা দেবাংশুর সামনে আমার ব্যাপারে মিথ্যে বলছিল যে আমি বিয়েতে ঝামেলা করেছিলাম। আমি অডিও থামিয়ে দেবাংশুকে জিজ্ঞেস করলাম, বলো দেবাংশু, আমি কি বিয়েতে কোনো ঝামেলা করেছিলাম? আমি কি ওয়েটারের সাথে লড়াই করেছিলাম? তুমি নিজে আমাকে টিফিনে 2টো শুকনো রুটি দিয়ে বাইরে লনে যেতে বলেছিলে। তুমি নিহারিকার মিথ্যেটাকে সত্যি বলে মেনে নিয়েছিলে, কারণ সে তোমার মাথায় এই কথাটি এতটাই গভীরে ঢুকিয়ে দিয়েছিল যে তোমার মা পাগল হয়ে গেছে। এটা শুনতেই দেবাংশু ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগল। সে 43 বছরের এক সফল ইঞ্জিনিয়ার আজ এক ছোট বাচ্চার মতো নিজের হাঁটুর ওপর ভর দিয়ে মেঝেতে বসে পড়ল এবং আমার পা জড়িয়ে ধরল। মাকে মাফ করে দাও মা, আমাকে মাফ করে দাও। আমি কতটা অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি সেই মহিলার ভালোবাসায় আর তার লোক দেখানো আচরণে এতটাই ডুবে গিয়েছিলাম যে আমি নিজের জন্মদাত্রী মায়ের ওপর সন্দেহ করতে শুরু করেছিলাম। সে আমাকে প্রতিদিন মেডিকেল আর্টিকেল দেখাতো, আমাকে বিশ্বাস করিয়েছিল যে আপনার ডিমেনশিয়া আছে, আর যদি আমি আপনার কথা মানি তবে আপনারই ক্ষতি হবে। সে আমাকে আমার নিজের থেকেই ছিনিয়ে নিল মা। তার গলা কান্নায় বুঝে আসছিল। এক পলকের জন্য আমার মাতৃত্ব আমার ওপর ভর করতে লাগল।
আমি তাকে জড়িয়ে ধরে কাঁদতে চাইছিলাম, কিন্তু আমাকে শক্ত থাকতে হতো। আমি তাকে কাঁধ ধরে তুললাম এবং সোফায় বসালাম। চোখ মোছো দেবাংশু, এখন কাঁদার সময় নয়। ডিটেকটিভ শেখাওয়াত আর অ্যাডভোকেট যোশীর কাছে নিহারিকাকে ভারতীয় দণ্ডবিধির ধারা 420 অধীনে প্রতারণা এবং সিনিয়র সিটিজেন অ্যাক্টের অধীনে জেল পাঠানোর পোক্ত প্রমাণ আছে। সে অন্তত 15 বছরের জন্য জেলের করাদের পেছনে যাবে। জেল শব্দটা শুনেই দেবাংশু শিউরে উঠল, কিন্তু এইবার তার চোখে নিহারিকার জন্য কোনো ভালোবাসা বা দয়া ছিল না। তার চোখে এক ভয়ানক ক্রোধ ছিল, সেই ক্রোধ যা এক ঠকে যাওয়া মানুষের হয়। সে জেলেই যাবে মা। সে শুধু আপনার টাকা আর আপনার বাড়ি চুরি করেনি, সে আমার থেকে আমার মাকে চুরি করেছে। সে আমাকে এক পাপী ছেলে বানিয়ে দিয়েছে। তখনই দেবাংশুর ফোন বাজতে লাগল। স্ক্রিনে নিহারিকার নাম চমকাচ্ছিল। আমরা দুজনেই একে অপরের দিকে তাকালাম। আমি নিজের মাথা নেড়ে তাকে ফোনটা তোলার ইশারা করলাম। দেবাংশু ফোনটা তুলল। ওপাশ থেকে নিহারিকার তেজ আর সন্দেহে ভরা গলা আসছিল। দেবাংশু, তুমি কোথায়? তুমি বলেছিলে যে তুমি 1 ঘন্টার মধ্যে চলে আসবে। আমি জানি তুমি তোমার ওই পাগল মায়ের কাছে গেছো। আমি তোমাকে বারণ করেছিলাম না যে ওর কাছে একা যেও না, ও তোমার মাথায় ফালতু সব কথা ঢুকিয়ে দেবে। দেবাংশু এক গভীর শ্বাস নিল। তার গলায় এখন কোনো ঘাবড়ে যাওয়া ভাব ছিল না, বরং এক এমন বরফের মতো শীতলতা ছিল যা আমি আগে কখনো শুনিনি। নিহারিকা, দেবাংশু চিবিয়ে চিবিয়ে শব্দে বলল, তুমি এখনই আমার মায়ের দ্বারকার এই ফ্ল্যাটে এসো। নিহারিকা একটু অবাক হয়ে বলল, কি? কেন? আমি ওই দুর্গন্ধযুক্ত ফ্ল্যাটে কেমন আসব? তুমি তাড়াতাড়ি বাড়ি ফিরে এসো। দেবাংশু নিজের গলা আরও কড়া করল। আমি বললাম, এখনই এসো। আর শোনো, আসার সময় বসন্ত বিহারের বাড়ির সব চাবি সাথে নিয়ে আসবে। ফোনের ওপাশে একদম নিস্তব্ধতা ছেয়ে গেল। নিহারিকা হয়তো বুঝতে পারছিল না যে দেবাংশু কোন সুরে কথা বলছে। চাবি? তুমি কি আজে বাজে কথা বলছে দেবাংশু? তোমার মা কি তোমাকে আবার কোনো মিথ্যে গল্প শুনিয়েছে? দেবাংশু কোনো সাফাই না দিয়ে শুধু এটুকু বলল, আধা ঘন্টার মধ্যে তোমাকে আমার এখানে চাই। যদি তুমি না আসো তবে আমি সোজা পুলিশ স্টেশনে যাব আর পুলিশ নিয়ে তোমার কাছে আসব। সিদ্ধান্ত তোমার। এটুকু বলে দেবাংশু ফোন কেটে দিল এবং ওটাকে টেবিলের উপর আছাড় দিল। ঘরে একবার আবার নিস্তব্ধতা ছেয়ে গিয়েছিল, কিন্তু এই নিস্তব্ধতা কোনো ঝড় আসার আগের শান্তি ছিল। এখন আমরা দুজনেই অপেক্ষা করছিলাম সেই মহিলার যে 8 বছর ধরে আমাদের জীবনে মিথ্যের বিষ মিশিয়েছিল। আজ সেই বিষের উল্টো গণনা শুরু হয়ে গিয়েছিল। আধা ঘন্টার সেই অপেক্ষা কোনো যুগের থেকে কম মনে হচ্ছিল না। আমার ফ্ল্যাটের সেই ছোট ঘরে দেয়াল ঘড়ির টিকটিক শব্দ ছাড়া কোনো আওয়াজ ছিল না। দেবাংশু নিজের জায়গায় পাথরের মতো বসেছিল। তার নজর দরজার দিকে স্থির ছিল। তার চোখে এক ঝড় পালিত হচ্ছিল। ঠিক 35 মিনিট পর দরজায় এক জোরালো আর অধৈর্য করা কড়া নড়ল। আমি উঠে দরজা খুললাম। সামনে নিহারিকা দাঁড়িয়েছিল। সে এক দামি ডিজাইনার স্যুট পরেছিল। চোখে বড় চশমা ছিল আর তার মুখে এক খুব অহংকারী আর বিরক্তিকর কোচকানো ভাব ছিল। আমার ফ্ল্যাটে পা রাখতেই সে নিজের নাক এমনভাবে সিটকাল যেন কোনো দুর্গন্ধযুক্ত ডাস্টবিনে চলে এসেছে। কি ড্রামা শুরু করেছ দেবাংশু? সে ভেতরে আসতেই চড়া গলায় চিৎকার করতে শুরু করে দিল। তোমার মায়ের কি আবার কোনো ঘোরের দশা হয়েছে? আমি তোমাকে 1000 বার বলেছি যে এদের উপর নজর দিও না। এদের অসুখ এদের যা খুশি ভাবতে বাধ্য করে। চলো এখান থেকে। দেবাংশু নিজের জায়গা থেকে ধীরে ধীরে উঠল। বসে পড়ো নিহারিকা, সে খুব ঠান্ডা আর বিপজ্জনক গলায় বলল। আর ড্রামা আমার মা নয়, তুমি করছ, গত 8 বছর ধরে। নিহারিকা দেবাংশুর চোখের দিকে তাকাল, আর এক পলকের জন্য সে দমে গেল। সে কখনো দেবাংশুকে এইভাবে কথা বলতে দেখেনি। তুমি কিভাবে কথা বলছো আমার সাথে? আর এইসব পুরনো কাগজ কি ছড়িয়ে আছে এখানে টেবিলে? দেবাংশু টেবিল থেকে রমা দিদির উইলটা তুলল আর ওটা নিহারিকার মুখের একদম সামনে নিয়ে ধরল। এটা সেই সত্যি যাকে তুমি আমার মায়ের থেকে, আমার থেকে আর পুরো পৃথিবী থেকে লুকিয়ে রেখেছিলে। বসন্ত বিহারের কোটি টাকার বাড়ি যেখানে তুমি মহারানী সেজে বসে আছো, ওটা আমার মায়ের। রমা পিসি ওই বাড়িটা তোমাকে নয়, মাকে দিয়েছিলেন। নিহারিকার মুখ একদম ফ্যাকাশে হয়ে গেল। তার চোখের মনি আরও ভয়ে ছড়িয়ে গেল, কিন্তু সে নিজেকে খুব তাড়াতাড়ি সামলে নিল। ঠিক যেমন কোনো খুব ধূর্ত অপরাধী হাতে নাতে ধরা পড়ার পরও নিজের নিরপরাধ হবার মিথ্যে নাটক করে। দেবাংশু, তুমি পাগল হয়ে গেছ। তোমার মা নিশ্চয়ই কোনো জাল কাগজ বানিয়ে নিয়েছেন নিজের এই ডিমেনশিয়ার অসুখের মধ্যে। ডাক্তার বলেছিল না যে এরা কিছুও কল্পনা করে নেয় আর ওটাকে সত্যি বলে মেনে নেয়। এই বুড়ি আমাদের বাড়ি দখল করতে চায়।
আমি নিজের জায়গা থেকে উঠলাম আর তার একদম কাছে গিয়ে দাঁড়িয়ে পড়লাম। তোমার কাছে কোনো ডাক্তার নেই নিহারিকা, কারণ তুমি কখনো মেডিকেল ফিল্ডে কাজই করনি। তুমি এক ফার্মা কোম্পানিতে শুধু এক সামান্য সেলস গার্ল ছিলে। আর জাল কাগজের কথা যদি বলো, তো জাল দস্তখত আমি নয়, তুমি করেছ। আমি পাওয়ার অফ অ্যাটর্নির সেই কাগজটি তার দিকে সরিয়ে দিলাম। আর যদি তোমার মনে হয় যে তুমি এখনও মিথ্যে বলতে পারো, তবে এটা শোনো। এটুকু বলে দেবাংশু টেবিলে রাখা রেকর্ডার অন করে দিল। নিহারিকার নিজেরই গলা পুরো ঘরে প্রতিধ্বনিত হতে লাগল। সেই গলা যাতে সে কাল লাঞ্চ পার্টিতে পিসিমা আর মাসিমাকে ভয়ে দেখাচ্ছিল, এবং যাতে সে দেবাংশুর সামনে আমার পাগলামির মিথ্যে গল্প ফাঁদছিল। রেকর্ডিং শুনে নিহারিকার সব অহংকার, সব আত্মবিশ্বাস নিমিষেই ধুলোয় মিশে গিয়েছিল। তার ঠোঁট কাঁপতে শুরু করল। এসব মিথ্যে। কেউ আমার গলার নকল করেছে, এআই দিয়ে আওয়াজ বানানো হয়েছে। ব্যাস, দেবাংশু এত জোরে চিৎকার করল যে ফ্ল্যাটের পুরনো জানলার কাঁচ ঝনঝন করে উঠল। আর একটাও সাদা মিথ্যে নয় নিহারিকা। অ্যাডভোকেট যোশী আর ডিটেকটিভ শেখাওয়াত সবকিছু প্রমাণ করে দিয়েছেন। পোস্ট অফিসের রেকর্ড যেখানে তুমি আমার মায়ের ডাক চুরি করেছ, ব্যাংকের স্টেটমেন্ট যেখানে তুমি তার টাকা তুলেছ, সব আমাদের কাছে আছে। তুমি আমার মাকে তার নিজের সম্পত্তি থেকে বেদখল করে দিলে, তাকে এক ভিখারির মতো ট্রিট করলে, বিয়েতে তাকে বের করে দিলে, আর আমাকে এক এমন অন্ধ পাপী ছেলে বানিয়ে দিলে যে নিজেরই জন্মদাত্রী মাকে পাগল মনে করে আসছিল। যখন নিহারিকার মনে হল যে আর বাঁচার কোনো পথ নেই, কোনো মিথ্যেই এখন কাজ করবে না, তখন তার আসল ঘিন ঘিন করা আর লোভী চেহারা বাইরে বেরিয়ে এলো। সে এক ভয়ানক ডাইনির মতো হাসতে লাগল। হ্যাঁ, করেছি আমি এইসব, কারণ এই বুড়ি ওই বাড়ির যোগ্য ছিল না। এর কাছে কোটি টাকা সম্পত্তি ছিল, কিন্তু ওটা ব্যবহার করতে জানত না। আজও 200 টাকা শাড়ি পরে খুশি থাকে আর পুরনো বাসে ধাক্কা খায়। ওই কোটি টাকার বাড়িতে কি নিজের ডালরুটি রান্না করত? ওই বাড়ি, ওই লাইফস্টাইল আমার হক ছিল। আমি দেবাংশুকে বিয়ে করেছিলাম, এই গরিবীকে নয়। দেবাংশুর হাত রাগে কাঁপছিল। সে এগিয়ে গিয়ে তাকে একটি চর মারার জন্য হাত তুলল, কিন্তু আমি সঙ্গে সঙ্গে এগিয়ে গিয়ে তার হাত ধরে ফেললাম। মহিলাদের ওপর হাত তোলা আমার দেওয়া সংস্কার নয় দেবাংশু, এর সাজা একে আমি নয়, ভারতের আইন দেবে। আমি নিহারিকার চোখের দিকে তাকিয়ে খুব শান্ত আর বিষাক্ত গলায় বললাম, তুমি আমার মমতা আর আমার চুপ থাকাকে আমার দুর্বলতা ভেবেছিলে না। তুমি আমাকে বিয়েতে 2টো শুকনো রুটি দিয়ে লনে বসিয়েছিলে না। এবার তুমি রাস্তায় বসবে। আমার কাছে তোমার বিরুদ্ধে ধারা 420, জালিয়াতি, প্রতারণা এবং সিনিয়র সিটিজেন অ্যাক্টের অধীনে পোক্ত প্রমাণ আছে। তুমি সরাসরি তিহার জেলে যাবে আর পচে মরবে। জেল শব্দ শুনে নিহারিকার সব গর্ভ কাঁচের মতো ভেঙে চুরমার হয়ে গেল। সে কাঁপতে কাঁপতে দেবাংশুর পায়ে লুটিয়ে পড়ল। দেবাংশু, প্লিজ দেবাংশু, আমাকে মাফ করে দাও। আমরা স্বামী স্ত্রী, আমাদের বিয়ের অল্প সময় হয়েছে। তুমি নিজের স্ত্রীকে পুলিশের হাতে তুলে দিতে পারো না। আমি তোমার পা ধরছি। দেবাংশু খুব ঘৃণা আর ঘিনঘিন করে নিজের পা সরিয়ে নিল। আমাদের কোনো বিয়ে হয়নি নিহারিকা। তুমি আমাকে নয়, ওই বাড়ি আর আমার টাকাকে বিয়ে করেছিলে। আমি কাল সকালেই উকিলের সাথে দেখা করে ডিভোর্সের কাগজ তৈরি করাচ্ছি। তোমাকে এই পরিবার থেকে আর আমার জীবন থেকে সারা জীবনের জন্য বের করে দেওয়া হচ্ছে। আমি আমার শেষ ফয়সালা শুনিয়ে বললাম, তোমার কাছে শুধু 24 ঘন্টা আছে নিহারিকা। আমার যে 85 লক্ষ টাকার এফডি তুমি ভেঙেছ, তার এক পয়সা কাল সন্ধে পর্যন্ত আমার নতুন অ্যাকাউন্টে ফেরত চলে আসা যায়। আর বসন্ত বিহারের বাড়ি থেকে নিজের সব মালপত্র নিয়ে চুপচাপ বেরিয়ে যাও। ওই চাবিগুলো এখানেই টেবিলে রেখে দাও। যদি কাল সন্ধে পর্যন্ত টাকা ফেরত না আসে আর তুমি ওই বাড়ি থেকে না বেহো, তবে পুলিশ সরাসরি তোমাকে গ্রেফতার করতে আসবে। নিহারিকা ফুপিয়ে ফুপিয়ে কাঁদছিল। তার হাত বুড়িভাবে কাঁপছিল। সে নিজের দামি ডিজাইনার পার্স থেকে সেই বাড়ির চাবিগুলো বের করল আর ধীরে থেকে টেবিলে রেখে দিল। যে মহিলা কাল পর্যন্ত আমাকে পাগলখানায় পাঠানোর ষড়যন্ত্র করছিল, আজ সে নিজে এক রাস্তার অসহায় মহিলার মতো আমার সামনে কাকুতি মিনতি করছিল। কিন্তু আমার মনে তার জন্য বিন্দুমাত্র দয়া ছিল না। যখন সে আমার ফ্ল্যাট থেকে বাইরে বেরোল, তখন তার চলায় কোনো অহংকার ছিল না। সে এক পুরোপুরি হেরে যাওয়া, পিষ্ঠ হওয়া মহিলা ছিল। দরজা বন্ধ হতেই দেবাংশু মেঝেতে বসে পড়ল আর আমার হাঁটুতে মাথা রেখে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগল। আমাকে মাফ করে দাও মা, আর এইবার আমি আমার ছেলের মাথায় ভালোবেসে হাত বুলিয়ে দিলাম, কারণ এখন সে সেই লোভী ডাইনির ছায়া থেকে পুরোপুরি মুক্ত হয়ে গিয়েছিল। নিহারিকার চলে যাবার পর ঘরে এক ভারী কিন্তু স্বস্তির নিস্তব্ধতা ছেয়েছিল। আমার হাঁটুতে মাথা রেখে কাঁদতে থাকা দেবাংশকে দেখে আমার ভেতরের মমতা আর একবার জেগে উঠেছিল। কিন্তু এইবার সেই মমতা অন্ধ ছিল না। আমি তার চুলে হাত বুলিয়ে বললাম, কেঁদো না বাবা, যা হয়েছে তা এক খুব খারাপ স্বপ্ন ছিল। তুমি নিজের ভুল মেনে নিলে, এটাই আমার জন্য যথেষ্ট। কিন্তু মনে রেখো, সম্পর্ক বিশ্বাসের ওপর টিকে থাকে। আর তুমি নিজের মায়ের ওপর বিশ্বাস করার বদলে এক বাইরের লোক দেখানো চাকচিক্যের ওপর বিশ্বাস করেছিলে। দেবাংশ আমার চোখের দিকে তাকালো এবং কসম খেল যে সে এখন কখনো আমাকে নিজের থেকে দূরে হতে দেবে না। পরের 24 ঘণ্টা খুব দ্রুত আর উত্তেজনায় কাটল।
জেলে যাওয়ার ভয়ে নিহারিকা আর তার বাবা মায়ের ঘাম ছুটে গিয়েছিল। তারা তাদের আত্মীয় স্বজনের থেকে ধার চেয়ে আমার ভাঙা সেই ৮৫ লক্ষ টাকার এফডির এক পয়সা আমার সেই নতুন অ্যাকাউন্টে ফেরত পাঠিয়ে দিল, যা আমি নিজে ব্যাংকে গিয়ে খুলেছিলাম। বসন্তবিহারের সেই আলিশান বাংলোর চাবি এখন আমার কাছে ছিল, আর নেহারিকা নিজের বেইজ্জতির বোঝা নিয়ে সারা জীবনের জন্য সেই বাড়ি থেকে আর আমাদের জীবন থেকে বেরিয়ে গিয়েছিল। দেবাংশু পরের দিনই এক ভালো উকিলের মাধ্যমে ডিভোর্সের কেস ফাইল করে দিল। আমি সঙ্গে সঙ্গে সেই বড় বাড়িতে ফিরে যাওয়ার সিদ্ধান্ত নিলাম না। সেই বাড়ির দেয়ালে এখনও নিহারিকার ষড়যন্ত্র আর প্রতারণার তিক্ততা মিশেছিল। তার বদলে আমি অ্যাডভোকেট যোশীর সাহায্যে সেই বাংলোটিকে এক মাল্টিন্যাশনাল কোম্পানিকে মোটা ভাড়ায় দিয়ে দিলাম। সেই ভাড়া আর আমার এফডির সুদে আমাকে আর্থিকভাবে এতটাই মজবুত করে দিল যে এখন আমাকে কারোর কাছে হাত পাতার প্রয়োজন ছিল না। এই পুরো ঘটনা আমাকে এক অনেক বড় শিক্ষা দিয়েছিল। আমি নিজের আর্থিক নিরাপত্তা বা ফাইন্যান্সিয়াল সিকিউরিটি নিজের হাতে নিয়ে নিলাম। আমি ব্যাংকে এক নতুন লকার খুলিয়ে রমাদিনীর উইল থেকে শুরু করে নিজের সব আসল নথি তাতে সুরক্ষিত রেখে দিলাম। আমি আমার ব্যাংক অ্যাকাউন্টে SMS এবং ইমেল অ্যালার্ট কড়াকড়িভাবে চালু করিয়ে দিলাম, যাতে আমার অ্যাকাউন্ট থেকে ১ টাকার লেনদেন হলেও আমি সঙ্গে সঙ্গে জানতে পারি। আমি দেবাংশুকে মাফ তো করে দিয়েছিলাম, কিন্তু আমি নিজের টাকা আর প্রপার্টির পুরো কন্ট্রোল নিজের কাছেই রাখলাম। ইংরেজিতে একটি প্রবাদ আছে, ট্রাস্ট বাট ভেরিফাই, বা বিশ্বাস করো কিন্তু যাচাইও করো। আমি এই নীতিকেই নিজের জীবনের অংশ বানিয়ে নিলাম। আজ এই ঘটনার পুরো ৬ মাস কেটে গেছে। আপনারা ভাবছেন হয়তো আমি এখনও আমার সেই স্যাঁতস্যাঁতে ফ্ল্যাটেই বসে আছি। না, আমি এই মুহূর্তে স্পেনের সেভেল শহরের এক অত্যন্ত সুন্দর আর রোদে ঝলমলে ক্যাফেতে বসে নিজের এই গল্প লিখছি। হ্যাঁ, স্পেন। আমার ঠাকুরদা পর্দাদারা একসময় এখান থেকেই ভারতে গিয়েছিলেন, আর আমি সবসময় এই দেশটি দেখার স্বপ্ন দেখতাম। কিন্তু দেবাংশুর পড়াশোনা আর তারপর বাড়ির দায়িত্বের চাপে আমার এই স্বপ্ন কোথাও চাপা পড়ে গিয়েছিল। যখন আমি দেবাংশুকে বললাম যে আমি নিজের টাকায় স্পেন যেতে চাই, তখন সে খুশিতে কেঁদে ফেলেছিল। পরের মাসে দেবাংশুও আমার সাথে দেখা করতে স্পেন আসছে। আমরা ধীরে ধীরে আমাদের সম্পর্কের সেই ভেঙে যাওয়া খণ্ডগুলোকে জুড়ছি, কিন্তু এইবার আমাদের সম্পর্ক সম্মান, সত্য আর একে অপরের স্বাধীনতার উপর টিকে আছে। স্পেনের এই ঠান্ডা হাওয়ায় আজ আমি নিজেকে ৬০ বা ৬৮ বছরের বৃদ্ধা নয়, বরং এক স্বাধীন আর প্রাণচঞ্চল মানুষ অনুভব করছি। এই পুরো যন্ত্রণাদায়ক কিন্তু সাহসের যাত্রা থেকে আমি এমন কিছু শিক্ষা পেয়েছি যা আমি সেই প্রতিটা মানুষকে দিতে চাই যারা বার্ধক্যের দোরগোড়ায় দাঁড়িয়ে আছে। আমার এই কথাগুলোকে এক সতর্কতা আর এক ঢাল মনে করে মনে রাখবেন। প্রথমত, সে আপনার নিজের ছেলে হোক, মেয়ে হোক বা বৌমা, নিজের ব্যাংকের কাজ সবসময় নিজে করুন। নিজের ফোন, নিজের চেক বই আর নিজের UPI পিন কারোর হাতে দেবেন না। দ্বিতীয়ত, কোনো আইনি কাগজে, সে হাসপাতালের ফর্ম হোক বা কোনো পারিবারিক নথি, বিনা ওটা দুবার পড়ে আর বিনা কোনো স্বাধীন উকিলের পরামর্শে কখনো সই করবেন না। তৃতীয়ত, যদি আপনার পরিবারের কোনো সদস্য হঠাৎ আপনাকে এটা অনুভব করাতে শুরু করে যে আপনার স্মৃতিশক্তি দুর্বল হচ্ছে বা আপনি পাগল হচ্ছেন, তবে তাদের কথায় এসে নিজের ওপর সন্দেহ করবেন না। সঙ্গে সঙ্গে কোনো ভালো ডাক্তারের সাথে একা গিয়ে দেখা করুন এবং সত্য জানুন। আর চতুর্থত, নিজের সারা জীবনের কামাইকে নিজের বেঁচে থাকতে থাকতে কখনো কারোর নামে ট্রান্সফার করবেন না। যতক্ষণ আপনার শ্বাস চলছে, আপনার টাকা আর আপনার বাড়ি আপনার সবচেয়ে বড় লাঠি। নিহারিকা আমার থেকে আমার ৮টি বছর ছিনিয়ে নিয়েছিল। সে আমাকে আমারই ছেলের বিয়েতে ভিখারির মতো লজ্জিত করেছিল, কিন্তু সে আমার থেকে আমার ভবিষ্যৎ ছিনিয়ে নিতে পারেনি। একজন মায়ের মমতা খুব দুর্বল মনে হতে পারে, কিন্তু যখন কথা তার আত্মসম্মানে আসে, তখন সে যে কোনো ষড়যন্ত্রকে পুড়িয়ে ছাই করে দিতে পারে। বয়স কেবল একটি সংখ্যা, আর আমার জীবন তো এখন ৬৮ বছর বয়সে সঠিক অর্থে শুরু হয়েছে। আমি আমার মর্যাদা ফিরে পেয়েছি, নিজের স্বাধীনতা ফিরে পেয়েছি, এবং এটা জেনে নিয়েছি যে আমি আর কখনো কাউকে নিজেকে অদৃশ্য বা অসহায় অনুভব করতে দেব না। বন্ধুরা, এটা শুধু এক গল্প নয়, বরং সেই প্রতিটা ঘরের সত্য হতে পারে যেখানে লোভ সম্পর্কের ওপর ভারী হয়ে যায়। যদি আমার এই সংগ্রামের গল্প আপনাদের হৃদয় ছুঁয়ে থাকে, যদি আপনাদের মনে হয় যে একজন মায়ের এই বিচার একদম সঠিক ছিল, তবে দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওটি লাইক করুন। কমেন্ট বক্সে আমাকে অবশ্যই জানান যে আপনাদের আমার এই সাহস কেমন লাগলো এবং আপনারা কোন শহর থেকে বসে আমার এই জয় দেখছেন। আপনাদের কমেন্ট আমাকে এটা অনুভব করাবে যে এই পৃথিবীতে সত্যের সঙ্গ দেওয়ার মতো মানুষ আজও বেঁচে আছে। নিজের আর নিজের আত্মসম্মানের সবসময় খেয়াল রাখুন। ধন্যবাদ।